চলে যাবো ইয়েতে, কোথায় যাবো বলো? দেখে নিতে পারি স্যার। হুম, এইটা আবার কোথা থেকে আসলো? না, আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে ঢেকে দিচ্ছে এটা। হুম, ঠিক আছে, লাগবে, লাগবে। হুম, ও জয়ন্ত একটু। হ্যাঁ, পেজ নিয়ে এসো, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো আবার সে জয়েন করলে কি হলো? এই বলছি তোমার ইয়েটা দাও তো এখানে, ওই তোমার একটা কি থাকে না, ওই গ্যালাক্সি, গ্যালাক্সি অপূর্ব, গ্যালাক্সিটা খুব একটা স্ট্রং না, তোমারটাই দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ দাও, কারণ আগে একদিন এটা ওটা বিব্রত করে ফেলেছে আমাকে বিরাট ভাবে। আচ্ছা দেখি, এটা তাও আর একবার দেখি। এই তো আসছে না তো এটা। বলো না, ওটা কাজ করছে না ঠিক মতো তোমারটা। গুড আফটারনুন, আমরা শুরু করছি আমাদের সেশনটা, আমরা শুরু করছি এবং বেসিক্যালি আজকে আমাদের সেশনের বিষয়বস্তু হলো ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি। এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফির মধ্যে আমরা উম, অনেকগুলো স্কুল অলরেডি পড়েছি, ইতিমধ্যে আমরা পড়েছি, যেমন তার মধ্যে ন্যায় আছে, সাংখ্য আছে, যোগ আছে, এগুলো আমরা পড়েছি। তার ফলে বেসিক্যালি আজকে আমাদের তিনটে স্কুল আর কি পড়ানোর কথা। মেইন স্ট্রিমিং স্কুল বলতে দুটো, একটা হচ্ছে বৈশেষিক আর একটা হচ্ছে বেদান্ত, এবং আরেকটা হচ্ছে চারবাক বলে আরেকটিও আছে আর কি। সুতরাং এই তিনটে স্কুল আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যেহেতু সময়ের দিক থেকে এটা খুব সহজ কথা নয় তিনটে স্কুল একসাথে আলোচনা করা, তা সত্ত্বেও আমরা আমরা মনে করছি যে যেহেতু প্রিভিয়াসলি তোমরা এগুলো পড়েছো, আমার মনে হয় যে আমরা কিন্তু ইচ্ছে করলে কিন্তু আমরা একটা জায়গাতে যেতে পারবো আর কি। তা প্রথমে দেখো যে ভারতীয় যে দর্শন, সেই ভারতীয় দর্শনের যে শাখাগুলো আমরা পড়েছি, সাংখ্য দর্শন বা তোমার যোগা দর্শন বা ন্যায় ফিলোসফি, এগুলো যেগুলো আমরা পড়েছি, এবং সেগুলো কিন্তু কার্যত আমরা দেখেছি ভারতীয় দর্শনের যে বিশেষ বিশেষ যে তোমার মানে যে তাদের যে একটা বেশ পার্সপেক্টিভ বলি বা ব্যাকগ্রাউন্ড বলি, সেই, হ্যাঁ, সেই ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে, কিন্তু আমরা সেটা একটা আলোচনার মধ্যে আমরা নিয়ে এসেছিলাম। তাতে আলোচনার মধ্যে আমরা যেটা করেছি সেটা হলো, উম, আলোচনার মধ্যে যেটা আমরা বেসিক্যালি করেছি সেটা হলো এই শাখাটাকে তিনটে, দর্শনের এই শাখাগুলোকে তিনটে স্পষ্ট ভাগে বিভক্ত করা, অর্থাৎ একটা হচ্ছে এপিস্টেমোলজি, ব্রাঞ্চ অফ এপিস্টেমোলজি, একটা ব্রাঞ্চ অফ মেটাফিজিক্স এবং একটা ব্রাঞ্চ অফ অ্যাক্সিওলজি। তাহলে এপিস্টেমোলজি মানে হচ্ছে দর্শনের যে শাখাটা আমরা জ্ঞানের বিষয়ক, সোর্সেস অফ নলেজ বা জ্ঞানের উৎস, এই বিষয়গুলোকে নিয়ে আমরা চর্চা করি। সোর্সেস অফ নলেজ বা ক্রিয়েশন অফ নলেজ, এই জায়গাটাকে, সেটা এপিস্টেমোলজি। মেটাফিজিক্স ডিলস উইথ রিয়েলিটি, যেটা রিয়েলিটি বিষয়ে চর্চা করে সেটা হচ্ছে মেটাফিজিক্যাল অ্যাসপেক্ট, এবং যেটা ভ্যালুজ নিয়ে চর্চা করে সেটা হচ্ছে অ্যাক্সিওলজিক্যাল অ্যাসপেক্ট। খুব স্বাভাবিক কারণে আমাদের আজকের আলোচনা তো আমরা কিন্তু যখন বৈশেষিক আলোচনা করব বা যখন বেদান্ত আলোচনা করবো, এই ধরনের একটা ভাগ সেখানে থাকবে আর কি। এবং প্রথম আমার যেটা মনে হচ্ছে, আমরা যদি বৈশেষিক দর্শনটা নিয়ে যদি প্রথম আলোচনা করি, বৈশেষিক ফিলোসফি, তাহলে সেখানে আমরা কিন্তু দেখব যে বৈশেষিক দর্শনটা অনেকটাই কিন্তু আমরা দেখব যে এটা কিন্তু মেটেরিয়ালিস্টিক স্কুলস অফ ফিলোসফি। এবং তার আগে তোমরা এই যে আমাদের যে একটা
জেনারেল যে ক্লাসিফিকেশন অফ ফিলোসফি, তাতে তোমরা দেখছো দুটো স্পেসিফিক ক্যাটাগরি এখানে আছে, একটা হচ্ছে অর্থোডক্স, একটা হেটেরোডক্স। একটা আস্তিক দর্শন, একটা নাস্তিক দর্শন। আমরা খুব পপুলারলি বলিও আর কি যে আস্তিক আর নাস্তিক। এবং সেই আস্তিকতা কিন্তু আমরা বলবো যে অনেকটা বেদ নির্ভর আর কি, যে যেগুলো ডিরেক্টলি বেসড অন বৈদিক ইনফ্লুয়েন্স, সেগুলো হচ্ছে তোমার একটা একটা ডাইমেনশন, আর একটা হচ্ছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, যেগুলো আর কি অতটা তোমার বেদ নির্ভর নয় আর কি, সেটা আর কি। তাহলে যেটা তোমার বৈদিক, যেটা সেটা কিন্তু বিশেষত মীমাংসার বেদান্ত। তাহলে আমাদের আজকের আলোচনা এই যে বেদান্ত যেটা, সেটা কিন্তু বেসিক্যালি বেসড অন বেদাস, বৈদিক ফিলোসফির উপর অনেকটা নির্ভর করছে আর কি। আর যেটা আর কি আস্তিক দর্শন, যেটা আর কি ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটার মধ্যে সাংখ্য, ন্যায়, যোগা এবং বৈশেষিক। এবং সাংখ্য, ন্যায়, যোগ এবং বৈশেষিকের মধ্যে খুব সঙ্গত কারণে কিন্তু আমরা বলবো যে সেখানে কিন্তু আমরা এখানে আজকে আজকে আমরা কিন্তু ওই বৈশেষিক ফিলোসফিটাকে কিন্তু আমরা এর মধ্যে, এই পার্সপেক্টিভের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, সেটা আর কি। আর হেটেরোডক্স যেগুলো আছে, অর্থাৎ যেগুলো একদম নাস্তিক দর্শন, সেগুলোর ভিতর যারা ঈশ্বরের অস্তিত্ব সরাসরি তারা প্রত্যাখ্যান করে, সেই 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 জায়গাটা কিন্তু আমরা বলবো, সেই জায়গাটায় আমরা বলবো যে হেটেরোডক্স বা নাস্তিকের ফিলোসফি আমাদের চার ভাগ দর্শন তার ভিতরে অন্তর্ভুক্ত, সেটা আর কি। এবার ন্যাচারালি এই ধরনের একটা স্ট্রাকচারাল জায়গা থেকে কিন্তু আমরা আমাদের আজকের এই যে মূল যে তিনটে বিষয়বস্তু, সেগুলো আমরা বলতে পারি, সেটা আর কি। আর যেটা অলরেডি বললাম যে যে এটা আলোচনা করবো আমরা কিন্তু অনেকটা এরকম মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজিকে ভিত্তি করে, কোনোটা থিওরি অফ রিয়ালিটি, কোনোটা থিওরি অফ নলেজ, এবং কোনোটা থিওরি অফ ভ্যালু। এবং অ্যাক্সিওলজি মানে সঙ্গে সঙ্গে ভ্যালুজের পাশাপাশি আমরা কিন্তু এথিক্স, অ্যাস্থেটিক্স এবং লজিক, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু আমরা অ্যাক্সিওলজির মধ্যে আমরা আলোচনা করার সুযোগ আমাদের আছে। যে নান্দনিক, কতটা নান্দনিক বিষয়বস্তু এখানে অন্তর্ভুক্ত, কতটা নৈতিক বিষয়বস্তু এখানে অন্তর্ভুক্ত, এবং কতটা যেটা আমরা বলি যে রিজলভস ডাউট, লজিক যেটা আর কি, সেই লজিকটা কতটা অন্তর্ভুক্ত, সেই সমস্ত বিষয়বস্তু, এগুলো গোড়ার কথা আর কি। তবু আমরা এটা আলোচনার মধ্যে আমরা আনতে পারি। বৈশেষিক ফিলোসফিটা আমরা যদি দেখি, যে বৈশেষিক ক্রিয়েটেড বাই কনাদ, also referred to as কাশ্যপ, around 300 BC, অর্থাৎ বিফোর ক্রাইস্ট 300, এইটা তোমার বৈশেষিক ফিলোসফির তার উৎপত্তি আর কি। The system derives its name from বিশেষ্য, which means particularity. বিশেষ, বিশেষ মানে আমরা বলি না বিশেষ দ্রব্য, মানে এটা যার অর্থ হচ্ছে পার্টিকুলারিটি, বা একটা অর্থ আর কি। অর্থ হচ্ছে যে কোনো একটা বস্তুকে যখন আমরা ব্যাখ্যা করি, আমরা দেখি তার বিশেষ, কোনো একটা বিশেষ তার গুণগত অবস্থান থেকে অনেক সময় আমরা ব্যাখ্যা করতে, সেরকম একটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করা আছে আর কি। It can be viewed as a system of physics and metaphysics, in that it tries to explain the fundamental nature of the world and being. এটা যে কোনো মেটাফিজিক্সের একটা উদ্দেশ্য, যে সৃষ্টির বিভিন্ন রকম বিষয়বস্তুকে সেটা ব্যাখ্যা করে। It is non-theistic. It does not mention God, but later commentators felt atoms by themselves could not have produced this universe, and so there must have been a first cause. হ্যাঁ, এটা বৈশেষিক ফিলোসফির ক্ষেত্রে আমরা দেখব যে এরা কিন্তু সরাসরি হয়তো এরা ঈশ্বরে ডাজ নট মেনশন গড, বিশ্বাস করছে না। কিন্তু কিন্তু অনেকটাই কিন্তু আমি বলবো যে বেদাস আর নন বেদাস, বেদিক আর নন বেদিক, এরকম একটা ক্লাসিফিকেশন কিন্তু এদের মধ্যে কিন্তু আছে। বৈশেষিক metaphysics is pluralistic because it claims that variety, diversity and plurality are the essence of reality. প্রথমত এটা একটু বুঝে নেওয়া দরকার যে মেটাফিজিক্স এবং ন্যায় ফিলোসফি অনেকটা কিন্তু অ্যালাইক ফিলোসফি, ন্যায় দর্শন এবং মেটাফিজিক্সটা কিন্তু অনেকটা কাছাকাছি আর কি। এবং সেখানে সেখানে ন্যায় দর্শনের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা হচ্ছে প্লুরালিস্টিক রিয়ালিজম, সেটা আর কি। এবং অনেকটা বৈশেষিকও কিন্তু অনেকটা তাই। কিন্তু সেখানে যে মেটেরিয়ালিস্টিক আউটলুক ন্যায় ফিলোসফির ক্ষেত্রে নেওয়া আছে, বৈশেষিকের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেখানে মেটাফিজিক্স প্লুরালিস্টিক ঠিক আছে, এটা অনেকটা মেটেরিয়ালিস্টিক, এটাও ঠিক আছে। পাশাপাশি এর মধ্যে কিন্তু আমরা যেটা দেখব পরবর্তীকালে, ভ্যারাইটি, ডাইভার্সিটি, এইগুলো কিন্তু সঙ্গে থাকবে। এবং আরেকটি জিনিস এখানে থাকবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস, অর্থাৎ বস্তুর যে বিভিন্ন রকমের কোয়ালিটিস, তার যে গুণজ, সেগুলো কিন্তু বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এইটা আমরা আস্তে আস্তে দেখবো আর কি। It is also claimed as real for the reason that particulars exist independently of our perceptions.
এখানে যেটা বললাম যে পার্টিকুলার্স এর অর্থ, বিশেষত অর্থ হচ্ছে এইটা যে এখানে বস্তু কিন্তু নির্গুণ না, কিন্তু এখানে এখানে কিন্তু গুণযুক্ত আর কি, এবং সেই গুণসটা কি, সেই গুণসটা কিন্তু আমরা বলবো যেখানে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যযুক্ত সেগুলো হবে, এবং যেগুলো অনেকটাই কিন্তু অ্যাট্রিবিউটস এর মতো করে আমরা কিন্তু সেটাকে আমরা অ্যাট্রিবিউটস এর মতো করে সেটাকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো আর কি। এবং বৈশেষিক মেটাফিজিক্স ইজ প্লুরালিস্টিক রিয়েলিজম, যেটা আমি বললাম যে ন্যায় দর্শনও তাই, কিন্তু ন্যায় দর্শনও তাই, বাট ইট ইজ নট মেটেরিয়ালিস্টিক প্লুরালিজম। এটা কিন্তু পুরোপুরি মেটেরিয়ালিস্টিক প্লুরালিজম নয়, বাট মেটাফিজিক্স ইজ প্লুরালিস্টিক রিয়েলিজম, সেটা আর কি। This is so because its pluralism includes not only material but also non-material entities, for example time, soul, etc. ঠিক আছে, সুতরাং পুরোপুরি মেটেরিয়ালিস্টিক নয়, কিন্তু এটা এক কথায় বলা যেতে পারে প্লুরালিস্টিক রিয়ালিজম যেটা হবে সেটা সেই রকম একটা জায়গা আর কি। এবং অ্যাকর্ডিং টু দ্য বৈশেষিক সিস্টেম অল অবজেক্টস অফ ভ্যালিড নলেজ কাম আন্ডার 7 ক্যাটেগরিজ। অর্থাৎ এখানে আবার ক্যাটেগরি করা আছে, অর্থাৎ কতগুলো ক্লাসিফিকেশন আছে আর কি, ক্লাসিফিকেশন বস্তু হিসেবে বস্তুর কতগুলো ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। এবং সেই ক্লাসিফিকেশনগুলো কীরকমভাবে আমরা ব্যাখ্যা করব, যে এটা হচ্ছে এন্টিটি পজেসেস কোয়ালিটিজ অ্যান্ড অ্যাকশন, যার ভিতরে দুটো জিনিস আছে, গুণজ আছে, গুণ এবং অ্যাকশন, তার একটা কার্যকারিতা আছে, ঠিক আছে। ইট ইজ ইনহারেন্ট অর মেটেরিয়াল কজ অফ অ্যান এফেক্ট, অর্থাৎ তার একটা যে কোনো একটা বস্তু তার একটা ইনহারেন্ট বা একটা অন্তর্নিহিত একটা সম্ভাবনা থাকছে বলেই, ধরা যাক যে একটা কোনো একটা ফল আমি একটা নির্দিষ্ট স্বাদ পাই আর কি, এবং বলা হচ্ছে ওই মেটেরিয়াল কষ্ট এই ফলের মধ্যে ছিল বলেই আমরা কিন্তু তার ফলাফলটা মানে ফলাফলটা কার্যত তার মধ্যে সুপ্ত অবস্থাতেই অবস্থান করে। সাবস্টেন্সেস ফর দেম আর অফ টু শর্টস, ইটার্নাল অ্যান্ড নন ইটার্নাল, আগে যেটা বলা হলো আর কি, যে এখানে মেটেরিয়াল কজও আছে, নন মেটেরিয়াল কজও আছে। যে মেটেরিয়াল কজ মানে কোনগুলো, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম যেগুলো আমরা বলি আর কি। হুম। আর ইটার্নাল যেগুলো সেগুলো হচ্ছে টাইম, স্পেস, হ্যাঁ, বা তোমার দিক, স্পেস আর দিক, অথবা তোমার আত্মা বা সেলফ, অথবা মাইন্ড আর মানস, যেটা আর কি। তাহলে অর্থ হচ্ছে এইটা, যেখানে কতগুলো হলো তাহলে দেখা যায় নটি হবে বোধ হয়, 1 2 3 4 5 6 7 8 4 আর 5 9, নটি আর কি। তাহলে এখানে নটি কিন্তু এই ধরনের সাবস্ট্যান্সের কথা এখানে স্বীকার করা আছে, এবং অন দ্য বেসিস অফ ক্যাটেগরি। তাহলে এখানে ক্যাটেগরি থাকবে নাম্বার 1, যেটা আর কি, অর্থাৎ মেটেরিয়াল কজ থাকবে, বাট মেটেরিয়াল কজ হ্যাভ বিন ক্যাটাগরাইজড। এখানে কিন্তু কতগুলো ক্যাটেগরি থাকবে, যেমন আমরা বলি না যে বস্তুর যেরকম আমরা বলি কোনোটা কোনোটা কোনো বস্তু মনে করে আমরা বলি যে স্বভোজী, কোনোটা বলি পরভোজী, কোনোটা বলি এই যে ক্লাসিফিকেশন যেটা, সেই ক্লাসিফিকেশনটা আমরা এখানে ইচ্ছে করলে করতে পারবো সেটা আর কি। আর এটা গুণজ, যেটা গুণজ মানে কি, অ্যাকর্ডিং টু দ্য বৈশেষিক ফিলোসফি কোয়ালিটি ইজ দ্যাট ক্যাটেগরি which subsists in substance but in which no other quality or action can inhere.
আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি শুরু করছি। মাঝখানে একটা ফোনে একটু ব্যস্ত হয়ে গেলাম আবার আর কি। তার ফলে একটা যেটা আমি আগেই আলোচনা করছিলাম আর কি, যে ন্যায় দর্শনে যেটা হয় সেখানে বস্তুগুলোকে আমরা অ্যাট্রিবিউটেড বা গুণযুক্ত বলছি না আর কি। অর্থাৎ যেমন একটা বস্তুর যেমন কতগুলো বৈশিষ্ট্য থাকে আর কি, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখবো যে বৈশেষিক দর্শন স্বীকার করা হচ্ছে আর কি, যে এখানে কোয়ালিটি হচ্ছে একটা ক্যাটেগরি হিসেবে মনে করা হচ্ছে, এবং সেই ক্যাটেগরিগুলোর মধ্যে কি হবে, সেগুলো ক্যানট এক্সিস্ট উইদাউট সাবস্ট্যান্স। অর্থাৎ কোনো সাবস্ট্যান্সেই সম্ভব না, তাদের অস্তিত্ব সম্ভব না যদি না সেই সেই গুণগুলো গুণযুক্ত। যেমন যদি আমরা বলি যে কোনো একটা ফল টক যদি হয়, কোনো একটা ফল যদি মিষ্টি হয়, বা কোনো একটা ফল যদি মানে কোনো না কোনো একটা স্বাদযুক্ত হয়, তাহলে তাহলে সেই যে কোয়ালিটিসগুলো সেগুলো কিন্তু বস্তুর মধ্যেই কিন্তু অন্তর্নিহিত থাকছে। অর্থাৎ হ্যাভিং হ্যাভিং কোয়ালিটিস আর গুণস অফ দ্যাট পার্টিকুলার ক্যাটেগরি, অর্থাৎ সেই ক্যাটেগরিগুলোর মধ্যে আমরা ফেলতে পারছি এবং সেই বিশেষ গুণযুক্ত বলে আমরা তাকে মনে করছি। A quality cannot belong to another quality or action but only to a substance. Qualities are completely passive and don't produce any objects. For example, color is a quality of the substance. এটা আমরা জানি যে বিভিন্ন বর্ণযুক্ত বিভিন্ন রকম বস্তু হয়, it is not a quality of its order, states and other qualities. এগুলো পুরোপুরি ফিলোসফিক্যাল টার্ম ব্যবহার করা আছে, তার ফলে এগুলো যাই হোক। একটা জিনিস শুধু তোমরা মনে রাখো যে এই অ্যাট্রিবিউটসগুলো একটা বস্তুর বৈশিষ্ট্য বলে এখানে আমরা স্বীকার করছি সেটা আর কি। তা বৈশেষিক রেকগনাইজ 24 কোয়ালিটিস, এরকম 24 কোয়ালিটিস তারা কিন্তু স্বীকার করেছে সেটা আর কি। যেমন কালার, টেস্ট, স্মেল, টাচ, সাউন্ড, নাম্বার, ম্যাগনিটিউড, হ্যাঁ, ডিস্টিংক্টনেস, কনজাংশন, ডিসজাংশন, হ্যাঁ, নিয়ারনেস, রিমোটনেস, কগনিশন, প্লেজার, পেইন, ডিজায়ার, অ্যাভারশন, এফোর্ট, হেভিনেস, হ্যাঁ, ফ্লুইডিটি, ভিসিসিটি, তাই তো, ভিস্কিডিটি, আমরা ভিসকাস বলি না আমরা, একটু মানে সান্দ্র যেটাকে বলে বাংলায় আর কি, লিকুইডও না আবার সলিডও না, এরকম ভিসিসিটি অ্যান্ড টেন্ডেন্সি, মরাল মেরিট অ্যান্ড মরাল ডিমেরিট আর কি। সুতরাং এখানে মোট 24টি আমরা দেখছি গুণজ আছে। আমরা জানি যে কোনো বস্তুই এই কোনো না কোনো গুণযুক্ত হতে হবে তাকে, ঠিক আছে, অর্থাৎ বস্তু হবে অথচ এই ধরনের কোনো অ্যাট্রিবিউটস থাকবে না তা কিন্তু নয় তারা, ঠিক আছে। সুতরাং হোয়াট এভার দ্য অবজেক্ট মাস্ট হ্যাভ সাচ কাইন্ড অফ কোয়ালিটিস, সেটা আর কি। 3 নম্বর হচ্ছে অ্যাকশন। অ্যাকশনকে বলে কর্ম। আমরা জানি যে যে কর্মবাদ, হ্যাঁ, বা আমরা যেটা বলি না যে কর্ম অনুসারে আমাদের সমস্ত কিছু ফলাফল, সেরকম আর কি। তো অ্যাকশন ইজ ফিজিক্যাল মোশন, ইট resides in a substance like quality. It is dynamic and transient and not like quality which is static and passive. An action cannot possess another action or quality. Substances are conjoined and separated because of action, ঠিক আছে। তাহলে একটা একটা বস্তু কিন্তু আমরা যেমন বলবো তার যেমন একটা গুণজ আছে, তার কিন্তু কিছু কিছু অ্যাকশনও আছে, অর্থাৎ তার কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দিয়ে সে নিজেকে এক্সপ্রেস করে সেটা আর কি। এবং কি ধরনের অ্যাকশন হবে, যেমন আপওয়ার্ড মোশন। আমরা দেখেছি কোনো কোনো বস্তুর আপওয়ার্ড মোশন আছে, কোনো কোনো বস্তুর ডাউনওয়ার্ড মোশন আছে, কোনো কোনো বস্তুর কন্ট্রাকশন, কোনো কোনো বস্তু এক্সপানশন মানে প্রসারিত হয়, সংকুচিত হয়, আবার কোনো কোনো গমন মানে লোকোমোশন মানে মুভমেন্ট করতে পারে আর কি। সো দেয়ার আর 5 কাইন্ডস অফ অ্যাকশন। কী কী ধরনের অ্যাকশন সেখানে একটা, অর্থাৎ একটা বস্তু যদি হয়, হয় সে গমন করবে, অথবা সে এক্সপানশন করবে, অথবা কন্ট্রাকশন করবে, অথবা তার ঊর্ধ্বমুখী একটা গতি থাকবে, অথবা তার নিম্নমুখী একটা গতি থাকবে, অর্থাৎ কোনো না কোনো মুভমেন্ট কিন্তু তার থাকবে। সুতরাং এখানে অ্যাকশন বলতে এই 5 ধরনের অ্যাকশনের কথা বলা হচ্ছে বস্তু। এবং ভালো করে বুঝতে হবে এটা কিন্তু বৈশেষিক দর্শনে এই কারণে যথেষ্ট পরিমাণে আধুনিক দর্শনে এই কারণে আমরা বলবো যে বৈশেষিক দর্শনে কিন্তু একটা বস্তুকে কত নিখুঁতভাবে, কত কত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা একটা বস্তুকে তার অবস্থানকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। হুম সুতরাং এটা আমরা দেখলাম 3 নম্বর গেল। 4 নম্বর জেনারেলিটি বা সামান্য। হ্যাঁ, সামান্য বলতে আমরা সাধারণত বুঝি জেনারেল, যেটা জেনারেল মানে বুঝি না যে কতগুলো বিষয় বস্তু, কতগুলো জেনারেল ক্যারেক্টার থাকে আর কি, ঠিক আছে। এবং সেই জেনারেল ক্যারেক্টারগুলো যদি থাকে কোনো একটা বস্তুকে, যেমন আমরা বলি যে কগনিটিভ ডোমেইন, তার মানে তার কতগুলো জেনারেল ক্যারেক্টার থাকলে সেটা কগনিটিভ ডোমেইন হবে। এরকমভাবে এফেক্টিভ ডোমেইন, অথবা আমরা অন্যরকম এক্সাম্পল দিতে পারি যে কোনোকে আমরা বলছি সুন্দরবনের ওই গাছগুলোকে আমরা বলছি ম্যানগ্রোভ, একটা জেনারেল ম্যানগ্রোভ ফরেস্ট যদি হয় তখন তার এই ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে, ঠিক আছে। আর বৈশেষিক যেটা এইটাকে ডিভাইডস করেছে যে পরাধর্ম, অপরাধর্ম, আর পরা পরা মানে এইগুলো আমরা যেটা ফিলোসফির ভাষায় আমরা এগুলো বলি পরা অপরা, এগুলো ধর্মগুলো আমরা বলি আর কি। কিন্তু সামান্য বলতে আমরা বলবো যে কতগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স তার কিন্তু থাকবে।
আর কতগুলো পার্টিকুলারিটি বিশেষ ধর্ম। যেমন ধরা যাক যে যে কঠিন পদার্থ কিন্তু জেনারেল, সমস্ত কঠিন পদার্থের ধর্ম তো আর এক না। দুটো কঠিন পদার্থের ধর্ম, একটা চক মনে করা যায় কঠিন পদার্থ, একটা ডাস্টার সেটাও কঠিন পদার্থ। সুতরাং এই দুটো সলিড, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পার্টিকুলারিটি কিন্তু এক নয় কিন্তু আর কি, পার্টিকুলারিটি কিন্তু আলাদা। দুটোর বিশেষ ধর্মটা কিন্তু সেপারেট, বিচ্ছিন্ন সেটা আর কি। সুতরাং পার্টিকুলারিটি ইজ রেফার্ড অ্যাজ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড আন্ডারস্টুড অ্যাজ দ্য অপোজিট অফ জেনারেলিটি। এটা জেনারেলাইজ করা যাবে না আর কি সেটা, তাই না? যেমন মনে করা যায় চক, তার নিজস্ব যে ক্যারেক্টারটা আছে সেটা তার পার্টিকুলার, সে অন্য কোনো কিছুর সাথে সেখানে আমরা এটাকে জেনারেলাইজ করতে পারবো না। It indicates the unique and specific individuality of eternal substances which have no parts. These substances are space, time, mind, ether, sound, and atoms of these elements. That is, thus it is ultimate and eternal. Unique and specific individuality of eternal substances, এবং এটা বলছি ইন্ডিকেটস করছে যে ইটার্নাল সাবস্টেন্সের এই বিশেষ বিশেষ ধর্মগুলো থাকার কথা। আমরা এটাকে শুধু ইটার্নাল না বলে আমরা সাধারণ বিষয়বস্তুগুলোর মধ্যে এটাকে একটু খোঁজ করতে পারি, যে আমরা দেখবো যে প্রত্যেকটা প্ল্যান্ট, সবই প্ল্যান্ট, তার সাধারণ যেমন কতগুলো ধর্ম আছে, স্পেশাল কতগুলো তার ধর্ম কিন্তু আছে, বিশেষ কতগুলো ধর্ম আছে। এবার ইনহারেন্স বা সমবায় বলতে আমরা স্পেশালি বুঝবো আর কি, যে একটা রিলেশনশিপ বিটুইন টু এন্টিটিজ, ওয়ান অফ হুইচ ইজ ইনকেপেবল অফ এক্সিস্টিং সেপারেটলি অর ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপার্ট ফ্রম দ্য আদার। Inherence relation is eternal, it cannot be separated from its substrate. For example, color of a flower, motion of water, smell of earth, etc. Inherence should not be understood mistaken as conjunction. Inherent is not perceptible, it is only inferred. অর্থাৎ হচ্ছে আমরা যেটা দেখছি, যেমন যে কালার অফ এ ফ্লাওয়ার, এগুলো আমরা কখনোই কিন্তু বিচ্ছিন্ন করতে পারবো না আর কি। একটা ফুলের যে একটা নির্দিষ্ট বর্ণ যেটা আছে, বা জলকে আমরা যদি কোনো জায়গায় ফেলে দিই, তার গতিশীলতা, তার একটা ধর্ম আছে। তাহলে এই যে তার যে ধর্মগুলো, এগুলো কিন্তু আমরা বলবো মানে আমরা কিন্তু কিছুটা ইন্টিগ্রেটেড রিলেশনশিপ আর কি। ইনহারেন্স আছে আর কি, সমবায় মানে যে যুক্ত হওয়া আর কি, মানে একটার সাথে আর একটা পরস্পর কিন্তু যুক্ত আর কি। এখন এখানে যেটা বলছে ইনহারেন্স রিলেশন ইজ ইটার্নাল, এটা ঠিক, এটা একটা অপার্থিব একটা হয়তো সম্পর্ক বা ধর্ম। ইট ক্যানট বি সেপারেটেড ফ্রম ইটস সাবস্ট্রেট। মূল বস্তু থেকে এটাকে কখনো বিচ্ছিন্ন করা যায় না, এটা ঠিক কথা। কিন্তু পাশাপাশি আমরা এটাও বলবো যে আমরা যদি সাধারণ দৃষ্টিতে দেখার চেষ্টা করি, যেটা ঠিক, বস্তু আর তার অ্যাট্রিবিউটকে অনেক সময় আমরা পৃথক করতে পারি না আর কি। বস্তুর মতো অ্যাট্রিবিউটের মতো তা কিন্তু হয় না। সুতরাং এই দুটো অনেক সময় আমরা দুটো অনেক সময় কম্বাইন বা সমবায় করে আমরা অনেক সময় দেখি আর কি। So inherence is a very important quality of the material object, এবং যদিও এটাকে আমরা এখানকার দার্শনিক পরিভাষা এটাকে আমরা একটা ইটার্নাল কোয়ালিটি বলে কিন্তু আমরা মনে করছি আর কি। নন এক্সিস্টেন্স মানে অভাবটা আমরা জানি যে অনেক সময় আমরা উল্টো করে আমরা বলি যে অ্যাবসেন্স কোন একটা জিনিসই আর কি। অর্থাৎ অ্যাবসেন্স ক্যান ইন্ডিকেট দ্য ট্রু অ্যাট্রিবিউটস বা নেচার অফ এ পার্টিকুলার সাবজেক্ট। যেমন ধরা যাক যে কোনো একটা যদি কমলা যদি কোনো একটা জিনিস হয়, সেটা তো গ্রিন না। প্ল্যান্টস আর গ্রিন, কিন্তু কোনো একটা রং যদি কমলা হয়, তাহলে কিন্তু অনেক গ্রিনের অভাব আছে সেখানে। সুতরাং এটা উল্টো করে আমরা বলতে পারি এক্সিস্টেন্স ইজ দ্য ক্যারেক্টার। আমরা এখানে যে ক্যারেক্টারটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব সেটা হচ্ছে নন এক্সিস্টেন্স ইজ দ্য রিজন, রাইট? এখানে কিন্তু আমরা বলবো যে উল্টো করে আমরা বলবো যে যে এমন অনেক সময় অনেক পরিস্থিতি আমরা আমরা সৃষ্টি করি যেখানে কিন্তু আমরা দেখবো যে সেখানে কিন্তু অর্থাৎ নিগেশন বা নেগেটিভ একটা জায়গা থেকেও কিন্তু আমরা কোনো একটা বস্তুর অবস্থান বা তার যে বিশ্লেষণ বা তার যে ব্যাখ্যা সেটা আমরা করতে পারি সেটা আর কি। নেক্সট, তাহলে নন এক্সিস্টেন্স আমরা করলাম। তাহলে যাক, ঠিক আছে, এইটা তাহলে আমরা একটা জিনিস কিন্তু এখানে করে ফেলাম, একটু ব্যাক করে দেখি, ব্যাক করে পয়েন্টগুলো একবার দেখে নিই। একবার এই 7টা পয়েন্ট, 7 ক্যাটাগরিজ আমরা এখানে দেখলাম। তো 7 ক্যাটাগরিটা তাহলে কি কি দাঁড়ালো আর কি। তাহলে 7 ক্যাটাগরি তাহলে আমরা একবার একটু দেখে নিই আর কি। যে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, এটা হচ্ছে দ্রব্য না বা সাবস্টেন্স। তাহলে সাবস্টেন্সটা হচ্ছে, এটা তোমরা খেয়াল করবে সবাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন বৈশেষিক ফিলোসফি। যে সাবস্টেন্স হচ্ছে 1, 2 নম্বর হচ্ছে কোয়ালিটি, 2 নম্বর হচ্ছে কোয়ালিটি, 3 নম্বর হচ্ছে অ্যাকশন বা কর্ম, অর্থাৎ প্রত্যেকের নিজস্ব কিছু কিছু অ্যাট্রিবিউটস বা তার মানে ধর্ম থাকবে, যেগুলো সে কাজের মধ্যে রাখবে আর কি। কিছু কিছু জেনারেল ক্যারেক্টার থাকবে, জেনারেলিটি যেটাকে বলছে আর কি। আবার কিছু কিছু পার্টিকুলারিটি কিছু কিছু থাকবে, আবার বিশেষ কিছু কিছু বিষয়বস্তু থাকবে।
তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পার্টিকুলারিটির পরে হচ্ছে ইনহারেন্স। ইনহারেন্স মানে হচ্ছে সমবায় আর কি, এই হ্যাঁ সমবায়, এবং আর একটা হচ্ছে নন এক্সিস্টেন্স বা অভাব। তাহলে এটা হচ্ছে সাতটা কিন্তু ক্যাটেগরি। সাতটা কিন্তু ক্যাটেগরি হলো, আচ্ছা সামনে আবার প্রথম থেকে সামনে দাও, তাহলে সাতটা ক্যাটেগরি কিন্তু আমরা পেলাম। তাহলে বৈশেষিক ফিলোসফি এই জায়গাটা আমার মনে হয় কিন্তু সমস্ত স্টুডেন্টদেরই আর কি, চার তিন দুই এক, ঠিক আছে হ্যাঁ রাখো। অ্যাকর্ডিং টু দ্য বৈশেষিক সিস্টেম অল অবজেক্টস, এটা ভালো করে বুঝতে হবে, সমস্ত যে বস্তু, অবজেক্ট মানে বস্তুই হবে এখানে, অফ ভ্যালিড নলেজ, যেগুলো যে সমস্ত অবজেক্টস থেকে আমরা ভ্যালিড নলেজ পেতে পারি, কোনো না কোনোভাবে কাম আন্ডার সেভেন ক্যাটেগরিজ। সেখানে কিন্তু সাতটা ক্যাটেগরির মধ্যে তাকে থাকতাম, সেটা থাকতে হবে সেটাকে আর কি। সুতরাং এখানে এখানে বোঝা দরকার যে এখানে কিন্তু উই হ্যাভ দ্য সেভেন ক্যাটেগরি। এই সেভেন ক্যাটেগরির মধ্যে আমরা বস্তুগুলোকে ব্যাখ্যা বা বিশ্লেষণের চেষ্টা করছি। এবং তার প্রথম যেটা সেটা হচ্ছে তোমার সাবস্টেন্স। এই সাবস্টেন্সগুলো আবার দেখেছি আমরা, 9 রকমের সাবস্টেন্স হচ্ছে: ক্ষিতিয়ক, তেজ, মরুদ, বোম, হ্যাঁ, বা মাইন্ড, স্পিরিট, টাইম, স্পেস, এইরকম 9টি তোমার এখানে তোমার আছে। অর্থাৎ সাবস্টেন্স ইজ ডিভাইডেড বাই টু পার্টস, একটা হচ্ছে ইটার্নাল পার্টস, একটা হচ্ছে নন ইটার্নাল পার্টস। এবং যেগুলো এই যে সাবস্টেন্স, যেটাকে একটা বড় ক্যাটেগরি আর কি, যে অবজেক্ট ইজ বেসড অন সাবস্টেন্স। অর্থাৎ সেটা কি হবে, হয় সেটা অফ, অথবা সেটা বায়ু, অথবা সেটা পৃথিবী, অথবা সেটা মূল, কোনো না কোনো ভাবে কিন্তু কোনো না কোনো উপাদানের মধ্যে সেটাকে কিন্তু থাকতে হবে আর কি, এই মেটেরিয়ালসগুলোর মধ্যে থাকতে হবে। সেটা কিছু মানে হ্যাভিং সাম ডিফারেন্ট কোয়ালিটি, এটা কোয়ালিটি এটা থাকতে হবে আর কি। হ্যাঁ কোয়ালিটি থাকতে হবে, অর্থাৎ যে এমন একটা ক্যাটেগরি, যে ক্যাটেগরিগুলোর মধ্যে কিন্তু যে একটা পার্টিকুলার কিছু কিছু তোমার অ্যাট্রিবিউটস থাকবে, যে অ্যাট্রিবিউটসগুলো সেই বস্তুটার কিন্তু তার যে ক্যারেক্টার, তার যে প্রপার্টিস, সেটাকে চিহ্নিত করতে পারবে। আর অ্যাকশন মানে বলেছি, যেমন আমরা জানি যে যে কিছু কিছু বস্তু আছে, কিছু কিছু বস্তু আছে যেটা তোমার ইন কন্ট্যাক্ট অফ এয়ার সেটা গলে যায়, কিছু কিছু ক্ষেত্রে ইন কন্ট্যাক্ট অফ এয়ার সেটা আগুন ধরে যায়। অর্থাৎ বস্তুর কিন্তু যে অ্যাকশন বা সেই কর্মগুলো কিন্তু এক না, কিন্তু এটা বিভিন্ন রকম ভাবে সেটা যুক্ত আর কি। এবং এই ধরনের অ্যাকশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের অ্যাকশনের কথা কিন্তু এখানে বলা আছে। আর জেনারেলিটির ক্ষেত্রে আমরা বলবো যে এটা ঠিক কথাই যে কোনো একটা বস্তু যখন আমরা তাকে ব্যাখ্যা করছি, তার কিছু পার্টিকুলার ধর্ম থাকবে, কিছু কোয়ালিটি থাকবে, কিন্তু পাশাপাশি কিন্তু জেনারেল ক্যারেক্টার থাকবে আর কি। জেনারেল ক্যারেক্টার বলতে আমরা বুঝবো যে সেই সমস্ত বিষয়বস্তু যেগুলোকে আমরা কতগুলো অ্যাট্রিবিউটের সমষ্টি হিসেবে আমরা সেখানে কনসিডার করি। জেনারেল কিছু কিছু ক্যারেক্টার এখানে কিন্তু থাকবে আর কি। আর পার্টিকুলার বলছি বিশেষ, বিশেষ মানে হচ্ছে পার্টিকুলারিটি, বিশেষ বলতে এইটাই যে যদি আমি মনে করি যে যে কর্পূর, কর্পূর তো একটা সাবস্টেন্স, সেটা সেটা তার কিন্তু পার্টিকুলারিটি আছে তার। অর্থাৎ তাকে আমরা কিন্তু কিছু 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 বিশেষ কিছু কিছু ধর্মের জন্য তাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো সেটা আর কি। আবার সমবায়ও আছে, অর্থাৎ দুটি অ্যাট্রিবিউট আছে, কখনোই দুটি অ্যাট্রিবিউটকে পৃথক করতে পারছি না। সুতরাং সেগুলোকে আমরা ইনহারেন্স বা সমবায় বলি। এবং নন এক্সিস্টেন্স মানে উল্টো, যে কোনো কিছু না থাকার মধ্যে দিয়েও কিন্তু আমি একটা বস্তুকে চিহ্নিত করতে পারি। সো দেয়ার আর সেভেন ক্যাটেগরিজ ইন বৈশেষিক ফিলোসফি, যার মধ্য দিয়ে কিন্তু কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তুকে আমরা কিন্তু ব্যাখ্যা বা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারি। সুতরাং সুতরাং এটা হচ্ছে একেবারে বেসিক তোমার ক্যারেক্টার অফ তোমার মেটাফিজিক্যাল পার্সপেক্টিভ অফ বৈশেষিক ফিলোসফি। এবং আমরা প্রথমে এটা বলেছি যে বৈশেষিক ফিলোসফি বেসিক্যালি তোমার প্লুরালিস্টিক, এবং সেটা রিয়ালিস্টিক। তবে বুঝতে হবে সেই রিয়ালিস্টিক, এখানে আমরা যেটা দেখলাম, ইট মে বি মেটেরিয়াল, ইট মে বি নন মেটেরিয়াল। এটা মেটেরিয়ালিস্টিক হতে পারে, আবার নন মেটেরিয়ালিস্টিক হতে পারে, হ্যাভিং সেভেন ক্যাটাগরিজ এক্সেট্রা আর কি। এইটা গেল মেটাফিজিক্স অফ বৈশেষিক। আর এপিস্টেমোলজি যদি আমরা দেখি, আমরা দেখবো এখানে দুটো জিনিস সেখানে স্বীকার করা হচ্ছে, একটা পারসেপশন, একটা ইনফারেন্স। এই পারসেপশনটা হচ্ছে ভেরি মাচ কমন ইন হোয়াট এভার দ্য স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি। এবং সেখানে নলেজটাকে বলছে ডিউ টু আওয়ার সেন্সেশন অ্যান্ড ইমপ্রেশনস টুয়ার্ডস দ্য অবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড। টু ক্রাইটেরিয়া ভ্যালিড নলেজ, একটা পারসেপশন, অর্থাৎ আমার সেন্সেশন এবং আমার আন্ডারস্ট্যান্ডিং, যেটা ওয়ার্ল্ডলি থিংসগুলো থেকে আমি যে নলেজটাকে অ্যাকোয়ার করতে পারি অন দ্য বেসিস অফ মাই সেন্সেস, অন দ্য বেসিস অফ মাই আন্ডারস্ট্যান্ডিং, অন দ্য বেসিস অফ মাই নলেজ এক্সেট্রা, সেটাকে আমরা পারসেপশন বলছি আর কি। আর ইনফারেন্স, এটা একটা বড় জায়গা। আমি যদি কোনো একটা কার্যকরণ সম্পর্ক থেকে, আমার যে অবজারভেশন থেকে, সেটা তার মধ্যে আমার পারসেপচুয়াল এবিলিটি থেকে, আমি যখন কোনো একটা বিষয়বস্তুকে আমি ইন্টারপ্রিট করতে পারছি, অনুমান করতে পারছি,
যে এটা এক্সিস্ট করবে কি করবে না, এটা থাকবে কি থাকবে না, এটার অস্তিত্ব আছে কি নেই এক্সেট্রা, তখন সেটাকে ইনফারেন্স বলছি। এবং আমরা জানি যে আমরা পারসেপশন যখন করি, আমরা অনেক সময় হয় কি যে ওয়ার্ল্ডলি অনেক থিংসগুলোর মধ্যে আমরা অনেক সময় একটা কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করি। যে যখন কোনো একটা বিশেষ ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে আমরা আমাদের মতো করে, আমাদের নিজেদের সেন্সেশনের মতো করে আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করি। অথবা আমরা দেখব যে যখন কোনো একটা ঘটনা ঘটছে আর কি, আমরা তার মধ্যে অনেক সময় অনুমান নিয়ে আসি যেটা হতে পারে, যে প্যান্ডেমিক মনে হচ্ছে 2022-এ শেষ হয়ে যাবে। এরকম না যে আমি শিওর, কিন্তু আমাদের যে ইনহারেন্ট নলেজ, সেই নলেজ কিন্তু আমাকে সাহায্য করছে এটা ভাববার জন্য যে যে তোমার পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুসারে এটা কিন্তু পসিবল অনুমান করা পসিবল যে ইট মে বি স্টপড at the beginning of 2022, 22 year of 22, এটা কমে যেতে পারে বা এটা নাও থাকতে পারে এক্সেট্রা। সুতরাং ইনফারেন্স হচ্ছে এরকম একটি এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, যে পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। আর যেটা গড বা যেটা এথিক্স, এগুলো তো আমরা জানি যে বৈশেষিক দর্শনের যখন আমরা অ্যাক্সিওলজিটা ব্যাখ্যা করব, সেগুলো কোশ্চেন অফ গড, এটা যেমন মেটাফিজিক্সের ক্ষেত্রে কাজে লাগবে, এটা অ্যাক্সিওলজির ক্ষেত্রেও কাজে লাগবে। Believes in God as he is the authority of the Veda. It also believes that the principle of karma. On the account of Boishashika, the Veda is authoritative because it is the word of God. যেটা বেদা, অর্থাৎ এটা আমরা যেটা বলেছিলাম না যে এরা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এরা বেদিক, কিন্তু এটা আর কি। God is the supreme soul, perfect, omniscient, omnipresent and eternal. He is the Lord. এগুলো অনেকটাই ফিলোসফিক্যাল ভার্সন এগুলো বলা আছে। তোমরা একটু বুঝবে এক কথায় যে বিলিভস ইন গড, বিকজ গড ইজ দ্য গড রিপ্রেজেন্টিং দ্য অথরিটি অফ বেদাস, ঠিক আছে। এবং সিমিলারলি বন্ডেজ এবং লিবারেশনের ক্ষেত্রে আমরা বলবো অ্যাক্সিওলজিক্যাল যে স্ট্যান্ড পয়েন্ট আছে, এটা অনেকটা মানে বুদ্ধিজমের মতো আর কি বলবো, এদের যে বন্ডেজ এবং লিবারেশনের কনসেপশনটা। এবং এরা বিশ্বাস করে পৃথিবীতে আমাদের যাবতীয় যে অজ্ঞানতা, সেটাই আমাদের মূল দুঃখের কারণ, সাফারিংস বিকজ অফ ইগনোরেন্স। সো হাউ ইট ইজ পসিবল টু ওভারকাম, যে ফর হ্যাভিং নলেজ, হ্যাঁ, বা অ্যাপ্লাইং নলেজ, এগুলো যদি আমরা পাই, তখনই সেটা দেখা যাবে যে আমরা সেই জায়গা থেকে নিজেদের মুক্ত করতে পারছি। এটা অনেকটা ওই আমরা যেটা বললাম বুদ্ধিজমের মতো অনেকটা এই যে জায়গা, যে দুঃখের প্রকৃত কারণ হচ্ছে অজ্ঞানতা, এবং সুপ্রিম নলেজ যদি হয়, সেখান থেকে আমরা এটাকে পেতে পারি, আর মুক্তি পেতে পারি। আর এডুকেশনাল ইমপ্লিকেশনস তো সবসময় লাগে, প্রায় সমস্ত ক্ষেত্রে কমন, যে ট্রেনিং অফ সেন্স অর্গান, ডেভেলপ ইন্ডাকটিভ ডিডাকটিভ থিঙ্কিং, acquire true knowledge of the soul and all the objects of experience, obtaining valid knowledge was the only way to obtain release from sufferings. Knowledge to দরকার আর কি, to identify valid sources of knowledge and to distinguish these from mere false opinions. সুতরাং যেগুলো আমরা পড়লাম, সেগুলোকে তোমরা শিক্ষাগত যে প্রয়োগ বা তার যে গ্রহণযোগ্যতা, সেগুলো আলোচনা করলে বুঝতে পারবে যে পারসেপচুয়াল একটা জায়গা, সেখান থেকে আমরা এডুকেশনাল ইমপ্লিকেশনস পেতে পারি, আর এই যে বিভিন্ন রকম থিঙ্কিং স্ট্র্যাটেজি সেখান থেকে পেতে পারি। এবং এছাড়াও অ্যাক্সিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট যেটা আছে, সেই স্ট্যান্ড পয়েন্ট থেকেও কিন্তু আর কি যে রিমুভাল অফ ইগনোরেন্সের একটা ক্ষেত্র হিসেবে কিন্তু আমরা এই বৈশেষিক ফিলোসফি এডুকেশনাল ইমপ্লিকেশনসটাকে ব্যাখ্যা করতে পারি। এডুকেশনাল ইমপ্লিকেশনস একই রকম ভাবে তো হলো, এটা হলো ইমপ্লিকেশনসটা বলা হলো। এবার চলে আসি আমরা বেদান্ত ফিলোসফি। হ্যাঁ, এতগুলো ফিলোসফি বলা খুব কঠিন, তাই একটা তো একটু বললাম। এবার বেদান্ত ফিলোসফি একটু ছোট করে বলছি। বেদান্ত ফিলোসফি ওইটা যেমন ছিল প্লুরালিস্টিক, এবার এটা বুঝতে হবে, এটা হচ্ছে বেদান্ত ফিলোসফি কিন্তু প্লুরালিস্টিক না, এটা অর্থোডক্স স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি। এটা একটা বড় বৈশিষ্ট্য কিন্তু এটা আর কি, একদম চূড়ান্ত বেদিক ফিলোসফি। তোমরা প্রথম ভাগ বাটোয়ারা যেটা ছিল, সেখানেও দেখেছো যে একদম বেদিক বলতে আর কি অথরিটি বলে বেদকে যারা মনে করছে, বেদান্ত এবং মীমাংসা সেরকম একটা জায়গায় আমরা ফেলতে পারি, বেদান্ত দর্শনকে আমরা সেরকম একটা জায়গায় ফেলতে পারি। However, Vedanta is an umbrella term for many sub-traditions and it is not a single doctrine. Vedanta refers to all those philosophical traditions based on এটাকে পড়তে পারছি না, বলো এটা কি লেখা, যে প্রস্থানটা প্রস্থানোট্রাই, তাই না? ঠিক আছে, বেদান্ত অল দোজ ফিলোসফিক্যাল ট্র্যাডিশন যেগুলো বেস্ট অন এরকম একটা জায়গার উপর সেটাকে ভিত্তি করে আছে। যাই হোক, এবার এটা মানেটাকে
ট্রাই, এটা মানে হচ্ছে রেফার টু থ্রি সোর্সেস দ্যাট কন্টেন দ্য বেসিক টেক্সট অফ অ্যাক্সিয়ামস অফ হিন্দু ফিলসফি, উপনিষদ, দ্য ব্রহ্মসূত্র অ্যান্ড দ্য ভগবদ গীতা। সুতরাং এই যে যেটা আমি প্রত্যেকটা কষ্ট হচ্ছিল আমার, সেটার অর্থ হচ্ছে এইটা যে এটা বিলিভস ইন দ্য অথরিটি অফ উপনিষদস, অথরিটি অফ ব্রহ্মসূত্র অ্যান্ড দ্য ভগবদ গীতা। ঠিক আছে? তার এইটা এই জন্য বলছি আমরা বেদান্ত দর্শন কিন্তু বেসিক্যালি কিন্তু একটি ট্র্যাডিশনাল ফিলসফি, যেটা একদম একটা বেদের যে মূল জায়গাগুলোকে সেটা স্বীকার করেছে। ডিটেল এইগুলোর দিকে খুব বেশি আর আমরা যাচ্ছি না আর কি, এই যে অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, শুধু প্রথমে এইটা একটা শুধু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি যে অদ্বৈত হোক, বিশিষ্ট অদ্বৈত হোক, যে স্কুল অফ বেদান্ত ইজ বেসিক্যালি হচ্ছে মনোইস্টিক, কিন্তু এটা খেয়াল করতে হবে এটা আর কি। যেমন আমাদের সিলেবাসে বৈশাসিকও আমরা পড়েছি, এটা হচ্ছে প্লুরালিস্টিক, অর্থাৎ যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা বিলিভিং ইন এক্সিস্টেন্স অফ প্লুরাল, সেরকম এক্সিস্টেন্স অফ মনোইস্টিক যে ফর্মটা আছে সেটা কিন্তু আমরা বলবো বেদান্ত দর্শন সেটা। এবং তাহলে সেই বেদান্ত দর্শনের যে বিষয়বস্তুগুলো আছে আর কি, স্কুল অফ বেদান্ত আর কি, সেটা কিন্তু আমরা বলবো যে যে তারা মনে করে যে সৃষ্টির পেছনে কিন্তু একটি মাত্র উপাদান আছে, এবং সেটা হচ্ছে গড ইজ অনলি দ্য সুপ্রিম অথরিটি, যার মধ্য দিয়ে বা যার মাধ্যমে সৃষ্টি সম্ভব সেটা আর কি। সুতরাং তারা মনে করে সৃষ্টির পেছনে যে চূড়ান্ত বা অখণ্ড একটা সত্তা, সেটা গড বলি, ব্রহ্ম বলি, বা যে কোনোভাবে সেটাকে ব্যাখ্যা করি না, কারণ এই মনোইস্টিক প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু সেটাকে আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারি সেটা আর কি। এবং এইটাই আমরা দেখব পরবর্তীকালে ভারতবর্ষের রাজা রামমোহন রায় বলছেন যেটা আর কি, যে ব্রাহ্ম ধর্ম, এবং কার্যত এটা বেদান্ত দর্শনের একটা নিউ ফর্ম সেটা আর কি, ব্রাহ্ম ধর্ম আর কি, ধর্মটা তিনি পাল্টে দিলেন আর কি। অর্থাৎ যারা পৌত্তলিকতায় বিশ্বাস করছে না, যারা যারা মানে মূর্তি পুজো যারা বিশ্বাস করছে না, যারা লজিকটাকে কোনো একটা দর্শনে চূড়ান্ত সত্য বলে মনে করছে, এবং এবং সেরকম একটি ধর্ম কিন্তু আমরা দেখব তখনকার দিনে বেশ সাড়া ফেলে দিয়েছিল, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম সেটা আর কি। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ব্রাহ্ম ধর্ম ছাড়াও আর কি পরবর্তীকালে এই ধর্মের একটা ট্র্যাডিশন ভারতবর্ষে কিন্তু চলেছে সেটা আর কি। এবং একই রকম ভাবে আমরা যদি পরবর্তীকালে দেখি যে আমাদের যে বিভিন্ন রকমের যে যারা আর কি আমাদের দর্শন বা শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের কাজ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই অনেকটাই থিওরি অফ গড এই জায়গাটা বিশ্বাস করেছেন। যেমন আমরা আগের স্লাইডটা দেখলাম না, যে কোনোটা বলছে অদ্বৈত, কোনোটা বিশিষ্ট অদ্বৈত, অর্থাৎ এই একেশ্বরবাদেরই বিভিন্ন রকম ফর্মগুলো ওই ভাবনাগুলোর মধ্য দিয়ে প্রকাশিত আর কি। কোনোটা রামানুজ, কোনোটা শঙ্করাচার্য, এরকম বিভিন্ন রকম মতবাদ, বিভিন্ন ভাবনাগুলো কিন্তু ওর মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়েছে সেটা আর কি। সুতরাং অ্যাকর্ডিং টু বেদান্ত ফিলসফি ফান্ডামেন্টাল মেটাফিজিক্যাল ক্যাটাগরিজ হচ্ছে যে ব্রহ্ম আর গড, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আলটিমেট রিয়ালিটি হচ্ছে তারা, আত্মা আর জীবাত্মা হচ্ছে রেফার্স টু দ্য ইন্ডিভিজুয়াল সোল অর সেলফ, অ্যান্ড প্রকৃতি আর জগৎ হুইচ ইজ দ্য এম্পেরিক্যাল ওয়ার্ল্ড, এভার চেঞ্জিং ফিজিক্যাল ইউনিভার্স, বডি অ্যান্ড ম্যাটার। এম্পেরিক্যাল ওয়ার্ল্ড হচ্ছে জগৎ মানে বেসড অন এম্পেরিক্যাল ওয়ার্ল্ড, এভার চেঞ্জিং ফিজিক্যাল ইউনিভার্স, বডি অ্যান্ড ম্যাটার। শঙ্করাচার্য যেটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করবার চেষ্টা করছেন আর কি, যেটা আর কি শঙ্করাচার্য যেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে থিওরি অফ ইলিউশন, বা সেটাকে মায়াবাদ হিসেবে সেটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করবার চেষ্টা করছেন সেটা আর কি। তাহলে এইখান থেকে আমরা দেখব যে এখানে একটা ব্রহ্ম বা গড এই কথা বলা হয়েছে, যাদেরকে চূড়ান্ত একটা সত্য বলে মেটাফিজিক্যালি মনে করা হয়েছে বেদান্ত দর্শনে। আত্মা বা জীবাত্মার কথা বলা হচ্ছে, এবং জগৎ বলতে কি বোঝানো হয় সেটাকে একটা ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। এবং একই রকম ভাবে দেখো পড়া অপড়া এরকম একটা ব্যাখ্যা বিশ্লেষণ এখানে আছে। তা পড়া বলতে দা আনডিফারেন্সিয়েটেড অ্যাবসলিউট ইনফাইনাইট ট্রান্সেন্ডেন্টাল, এই ধরনের একটা জায়গার কথা এখানে ব্যাখ্যা করা আছে। সুপার রিলেশনাল ব্রহ্ম বিয়ন্ড অল থট অ্যান্ড স্পিচ ইজ ডিফাইন্ড অ্যাজ পরা ব্রহ্ম, অ্যান্ড ইজ দ্য অ্যাবসলিউট অফ মেটাফিজিক্স। অর্থাৎ এগুলো হচ্ছে আমরা বলবো যে পরা কোনগুলো আর কি, পড়া বলতে আমরা বুঝবো যে যেগুলো হচ্ছে অ্যাবসলিউট, ইনফাইনাইট, ট্রান্সেন্ডেন্টাল, সুপ্রা রিলেশনাল ব্রহ্ম বিয়ন্ড অল থট অ্যান্ড স্পিচ ইজ ডিফাইন্ড এস পড়া। অর্থাৎ যেটা অনেকটাই কিন্তু আমি বলবো যে ঈশ্বরীয় যেগুলো আর কি, কিছুটা আর কি হায়ার ব্রহ্ম যেটা আর কি, সেটাকে বলছে আমরা কিন্তু পড়া। আর যেটা লোয়ার ব্রহ্ম অর্থাৎ অতটা কিন্তু ঈশ্বরযুক্ত নয় যেটা আর কি,
হুম যেমন নির্গুণ আর সগুণ আমরা বলি না যে কখনো নির্গুণ মানে গুণহীন যেটা আর কি, সেটা হচ্ছে পরাব্রহ্মের কথা বলা হয়েছে। আর যেটা নির্গুণ যেটা আর কি, সেটাকে আমরা অপরা ব্রহ্মের কথা আমরা বলেছি। এগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে ফিলোসফিক্যাল টার্ম, কিন্তু আমি একটু সহজ ভাষায় যেটা বলার চেষ্টা করেছি যে মেটাফিজিক্স ইজ বেসিক্যালি বেসড অন কনসেপশন অফ ওয়ান গড। একটা গডের মধ্যে দিয়ে সেটাকে আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। আর ২ নম্বর হচ্ছে পরবর্তীকালে ভারতীয় দর্শন ও বেদান্ত দর্শনে যেহেতু একটা বহুল একটা ব্যবহার আছে, আমরা দেখেছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বেদান্ত দর্শনকে অনেকটাই ইন টার্মস অফ এম্পেরিক্যাল ওয়ার্ল্ড যেটা এখানে বলেছে, বা ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সত্যে পৌঁছানো যে গোটা পৃথিবী এটা একই ঈশ্বরের সৃষ্টি, অন দ্য বেসিস অফ এম্পেরিক্যাল ওয়ার্ল্ড, অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড। এর মধ্য দিয়ে এই ব্যাখ্যা বা বিশ্লেষণের কথা কিন্তু আমরা দেখব যে বলবার চেষ্টা করা আছে এখানে আর কি। একই রকম ভাবে যদি আমরা দেখি যে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ যখন বলছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, সেখানেও আমরা দেখব যে জীব এবং শিব এই দুটোকে তিনি এক বলে মনে করছেন, যত্র জীব তত্র শিব, মানে জীব যা শিব তাই আর কি। অর্থাৎ এখানে ঈশ্বরত্ব আর দেবত্ব এবং মনুষ্যত্ব এই দুটোকে এক বলে মনে করা হচ্ছে আর কি। কারণ মনুষ্যত্ব যদি এক হয় আর দেবত্ব যদি দুই হয়, তাহলে কিন্তু আর এই একত্বের যে কনসেপশন সেটা থাকে না আর কি। অর্থাৎ কনসেপশন অফ ওয়ান ইন দ্য হোল ইউনিভার্স, এই কনসেপশনটা থাকে না যদি আমরা দেবত্ব আর মনুষ্যত্বটাকে সেপারেট করে ফেলি। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে ধর্মের কাজ হচ্ছে মনুষ্যত্বকে দেবত্বে উত্তীর্ণ করা। অর্থাৎ দে আর নট ডিফার ফ্রম ইচ আদার, তারা ডিফার করছেন ইচ আদার, কিন্তু এটা আপগ্রেডেশন, এটা আর কি একটা লোয়ার গ্রেড থেকে হায়ার গ্রেডে নিজেকে প্রমোট করাটাই হচ্ছে আমাদের এই রিলিজিয়ান বা বিষয়বস্তুর একটা বড় জায়গা সেটা। সুতরাং এটাই মেটাফিজিক্স, আমরা বলতে পারি মেটাফিজিক্স অফ তোমার বেদান্ত দর্শন, যে যারা মনে করছে যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ওয়ান ফোর্স, তাই না, গোটা পৃথিবী সেই একই সত্যের প্রকাশ। আমাদের গীতাতে বলা আছে যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, তাই না, মানে একম সৎ মানে সত্য হচ্ছে একটা, কিন্তু সেটা বিভিন্ন রকম ভাবে প্রকাশিত। রামকৃষ্ণদেব যেটাতে বলছেন না যে কোনো একটা জিনিসকে আমরা বলছি জল, কোনোটাকে আমরা বলছি ওয়াটার, কোনোটাকে বলছি আমরা পানি, কিন্তু কার্যত ব্যাপারটা একই, সত্যটা একটাই আর কি, কিন্তু সেটা একাম সাত বিপ্রা বহুধা বদন্তি, সেটা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম চ্যানেলের মধ্যে দিয়ে সেটা প্রকাশিত হচ্ছে। সুতরাং সেই দিক থেকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে গেলে বলা চলে যে কার্যত কিন্তু আমাদের যে মেটাফিজিক্যালি আমরা কিন্তু মনে করছি যে মনোইস্টিক প্ল্যাটফর্ম অফ ফিলোসফি, এটা কিন্তু মেটাফিজিক্স বেদান্তের একটা চূড়ান্ত একটা সত্য বলে আমরা কনসিডার করতে পারি সেটার। আর এপিস্টেমোলজি যদি আমরা বলি, আমরা দেখবো এটা কিন্তু বেশ বেশ অনেকগুলো এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট কিন্তু এখানে আছে আর কি। যেমন অদ্বৈত বেদান্ত 6 প্রমাণস, পারসেপশন, ইনফারেন্স, কম্পারিজন, পস্টুলেশন, নন পারসেপশন এবং টেস্টিমনি, এগুলো আমরা অন্যান্য ভারতীয় দর্শনেও পড়েছি আর কি। প্রায় যে পারসেপশন, ইনফারেন্স, কম্পারিজন এবং যেটা শব্দ বা টেস্টিমনি, এটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিচিত সেটা আর কি। কিন্তু অপরিচিত দুটি পয়েন্ট এখানে অপরিচিত আছে, পস্টুলেশন বা অর্থপত্তি, এটা আমাদের কাছে কিছুটা অপরিচিত। আর যেটাকে আমরা বলি অনুপলব্ধি, যেটা আমরা বলছি নন পারসেপশন, অর্থাৎ এটা অনেকটা উল্টো আর কি, যে অনেক সময় আমরা বলি না নেই নেই বলে সেটাকে ইয়েস বলে মনে করার চেষ্টা করি, যেমন অভাবের মধ্য দিয়ে আমরা যেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। নন পারসেপশনের মধ্যে দিয়ে সেটা সেটা আমরা বলবো আর কি, যে কোনোটা নেই এবং তার মধ্য দিয়ে যদি যে ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা করি, কারণ পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আমার পারসেপচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ধরা পড়ছে না আর কি, কিন্তু তার মানে এই না যে তার কোনো অস্তিত্ব নেই। সুতরাং সেই যে নেগেটিভ একটা প্রুফ সেটা থাকা সম্ভব, যার মধ্য দিয়ে আমরা এটাকে অনুপলব্ধি, আমরা যদি উপলব্ধির মধ্যে নেই, সেটা সোর্স অফ নলেজ হিসেবে কাজ করতে পারে। সুতরাং এপিস্টেমোলজিক্যালি আমরা এই 6টা পয়েন্ট আমরা এখানে পাবো, যেখান থেকে আমরা কিন্তু এই বেদান্ত দর্শনটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এডুকেশনাল ইমপ্লিকেশন স্যার বিশেষ গেলাম না, এমস অফ এডুকেশন, কারিকুলাম, এগুলো কিন্তু আমরা বেদান্ত দর্শনের মধ্যে ব্যাখ্যা করতে পারি। ওই বেসিক জায়গাটা মনে করতে হবে যে এমস তাহলে কি হতে পারে। এমস আমরা যেহেতু বলেছি এখানে সবাই মানে ম্যানিফেস্টেশন অফ ওয়ান, সুতরাং সেখানে আমরা এরকম ভাবে ব্যাখ্যা করবো যে সেলফ ডিসিপ্লিন অফ বডি অ্যান্ড মাইন্ড কনসিডার্ড ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বা ব্রহ্মচর্য বা ইত্যাদি যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে, এবং কিছুটা আধুনিকভাবে ভাবনা চিন্তা করতে হবে সেটাকে। যেমন আমি বলছি না, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুইটি, আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন রকমভাবে যে আমাদের পারস্পরিক সম্পর্কের যে অনুভূতি যেটা আর কি, অথবা যে ইউনিভার্সালাইজেশন, এগুলো কিন্তু কার্যত আমরা কিন্তু মনে করছি যে
এটা যেমন রাইট টু এডুকেশন, সমস্ত মানুষের যে ধর্ম, সমস্ত মানুষের যে তার যে দাবি দেওয়া, সমস্ত মানুষের মধ্যে যে ইকুয়ালিটি, এবং কার্যত এটা কিন্তু সেই ওই বেদান্ত দর্শনের ধারণাগুলোকে সমর্থন করছে। সুতরাং সেরকম একটু আধুনিকভাবে এগুলোকে আমরা একটু ভাবার চেষ্টা করবো। আর লাস্ট ওয়ান যেটা চারবাক ফিলোসফি আর কি, চারবাক ফিলোসফির ক্ষেত্রে সুবিধা হচ্ছে এইটা, ওরা প্রায় ভারতীয় দর্শনের সমস্ত কিছুই পরিহার করেছে, এটা ভালো কথা এটা আর কি। অর্থাৎ ওরা ভারতীয় দর্শনের যে মেটাফিজিক্যাল আসপেক্ট, ওরা বেশিরভাগই সেগুলো পরিত্যাগ করেছে। ওরা বলেছে মানে যে মুখ্য টক্ষ এগুলো একদমই বাদ। হ্যাঁ, তাহলে ওরা কি, যে ওরা যেটা মনে করে এটা আর কি, যে সব থেকে বড় কথা হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। অর্থাৎ মোক্ষ ঠিক আছে, তার আগে যেটা দরকার অর্থ, কাম, ধর্ম, এগুলোই। অর্থাৎ জীবনটা অনেকটাই ওদের কাছে আর কি একটা একটা রিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা যেভাবে নিজেদের জীবনটাকে আমরা কাটাতে পারি, সেরকম একটা যাবৎ হ্যাঁ, এই যে অর্থাৎ আমরা এখানে এটা বলবো যে যে যতদিন আমরা বাঁচবো ততদিন সুখে বাঁচবো, ততদিন আমরা নানা রকম ভাবে আমরা আমরা নানা রকম ভাবে আমরা খেয়ে পড়ে বাঁচবো। হ্যাঁ, মানে এইরকম একটা কিন্তু ভাবনা, অর্থাৎ যেটাকে আমরা আর বলি যে অনেকটাই আমরা বলি না আজকের দিনে যে যে মানে ভোগ্য পণ্য, বা আমরা যেটা বলি যে একটা নিজের জীবনটাকে উপভোগ করার যে একটা মতো করে একটা ভাবনা চিন্তা, যে যেহেতু জীবনটা ক্ষণস্থায়ী, সুতরাং এখানে আমরা অত কিছু ভাববার চেষ্টাই করবো না আর কি। এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদের চারবাক দর্শনে ছিল আর কি। তারপরে চারবাক দর্শন অত নীতি কথা, অত ভালো মন্দ এগুলো কিন্তু ভাববার চেষ্টা করেনি। তারা মনে করে যে জীবনটা স্বল্পস্থায়ী, সুতরাং স্বল্পস্থায়ী জীবনে যতটা সম্ভব আনন্দ উপভোগ এগুলো করা যায়, ওরা সেরকম একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নিজেদেরকে ওরা নিয়ে গেছে আর কি। এইবারে যে চারবাক derives its name from its philosophy of eat, drink and be merry. মেটেরিয়ালিস্টিক ফিলোসফি অ্যাকসেপ্ট অনলি মেটেরিয়ালিজম, এটা শুধু মেটেরিয়ালিজমকেই ওরা কনসিডার করেছে। ডু নট বিলিভ অথরিটি অফ বেদাস, বেদাসকে ওরা স্বীকার করেনি, এবং ভারতীয় দর্শনের বেশিরভাগ পয়েন্ট অফ ভিউটাকে ওরা বাতিল করেছে। এবং একমাত্র যেটা মনে হয় ওরা স্বীকার করেছে সেটা ভারতীয় দর্শনে, সেটা হচ্ছে পারসেপশন, যেটা আর কি এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, অনলি দে আর বিলিভিং ইন পারসেপশন। পারসেপশনের জায়গাটা ওরা স্বীকার করেছে, আর বাকি সমস্ত দর্শনের সমস্ত জায়গাগুলোকে ওরা বর্জন করেছে আর কি, সেটা। এবং তারা মনে করেছে যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যে পার্সন যেটা আর কি মেটাফিজিক্স বেসিক্যালি কিন্তু এই মেড বাই ম্যাটার, বা বস্তু জগতে যেটা আমরা দেখছি তার ব্যাখ্যা বা বিশ্লেষণের মধ্য দিয়ে সেটা কিন্তু সম্ভব, সেটা আর কি। যে ম্যাটার ইজ অনলি রিয়ালিটি, ইট অ্যালোন ইজ পারসিভড। সুতরাং এই বস্তুময় জগতের মধ্যে তার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের কথাটাই তারা স্বীকার করেছে আর কি, ঠিক আছে। It rejects the existence of other worldly entities like God, soul, heaven, এই সমস্ত কথাবার্তা তারা বিশ্বাস করে। The world is made of 4 elements, তাই না? এরা বলে চারটে, আমরা যেমন এখানে পাঁচটা বলেছিলাম, আমরা এখানে চারটের কথা বলেছি। এয়ার, ফায়ার, ওয়াটার অ্যান্ড আর্থ, ঠিক আছে। দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দেয়ারফর মেড অফ 4th পারসেপ্টেবল এলিমেন্ট, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, বায়ু থেকে দেখতে পাচ্ছি, অগ্নি দেখতে পাচ্ছি, আগুন, জলকে দেখতে পাচ্ছি, এবং আর্থ, ক্ষিতি, এটাকেও দেখতে পাচ্ছি আর কি। সুতরাং এই যে আমাদের যে পারসেপচুয়াল যে অবজেক্ট, সেই অবজেক্টসের মধ্য দিয়ে সৃষ্টি সম্ভব, বা সৃষ্টির ব্যাখ্যা বা বিশ্লেষণ সম্ভব বলে ওরা মনে করেছে। মেটাফিজিক্যাল এই অবজেক্ট তোমার ইয়েতে আছে, আমাদের চারবাক দর্শনে আছে। আর যেটা বললাম যে এপিস্টেমোলজির ক্ষেত্রে যেটা বললাম, দে আর বিলিভিং ইন পারসেপশন, আদার্স যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে ওরা কিন্তু সেগুলো বর্জন করেছে। মেটাফিজিক্সে যেমন আমরা দেখলাম যে তারা জাগতিক পারসেপচুয়াল যে ওয়ার্ল্ড সেটাকেই কনসিডার করছে। এপিস্টেমোলজিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু আমরা বলবো সেরকম একটা কিন্তু অবস্থান কিন্তু সেখানে আছে, ঠিক আছে। আর তোমার অ্যাক্সিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট বললাম যে অতটা কিন্তু মানে জীবনের গুরুত্ব, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু তারা আর কি, অর্থাৎ মুখ্য ধর্ম, মুখ্য এই সমস্ত বিষয়গুলোকে তারা খুব একটা গুরুত্ব দেয়নি। তারা মনে করছে বাঁচতে গেলে যা যা জিনিস উপকরণ দরকার সেগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু বাঁচার চেষ্টা করবো, সেটা। তাহলে সেই হিসেবে তারা কিন্তু আমরা বলবো যে আধুনিক যে ধরা যাক যে ইউরোপিয়ান কান্ট্রিদের যে একটা কালচার এখন যেটা আমরা লক্ষ্য করছি, বা আমেরিকান যে একটা কালচার যেটা আমরা লক্ষ্য করছি, বা এই যে মানে যেটা আর কি আজকের যে মানে ওয়ার্ল্ডলি যে কালচার, যেখানে আমাদের মূল একটা জীবন একটা বড় উদ্দেশ্যই হচ্ছে যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দের সঙ্গে কাটানো, এরকম একটা জায়গা থেকে স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা বলবো যে ওরা কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করেছে আর কি। এবং এই এপিস্টেমোলজিতে আমরা বলেছি দে আর অনলি বিলিভিং ইন পারসেপশন, এবং বাকি কোনোটা কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ কিন্তু করেনি। সমস্ত ডক্ট্রিনসই ওরা কিন্তু বাতিল করেছে আর কি, ঠিক আছে।
পারসেপশন ইজ দ্য অনলি মিনস অফ ভ্যালিড নলেজ, পারসেপশন একমাত্র ভ্যালিড নলেজ বলে তারা কনসিডার করেছে। এথিক্স তো কিছু থাকবেই, রিজেক্ট ধর্ম অ্যান্ড মোক্ষ, ডাজ নট বিলিভ ইন দ্য স্পিরিচুয়াল ভ্যালুস। তাহলে ভ্যালুসটা কি তাদের কাছে? দে বিলিভ দ্যাট দ্য ডেথ অফ দ্য বডি ইজ দ্য এন্ড অফ লাইফ, যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষ যেটা মনে করি। অ্যাটেনমেন্ট অফ সেন্সুয়াল প্লেজার, ওয়েলথ, অর্থাৎ যেটা আমরা বলি কাম, অর্থ, অর্থাৎ চারটে যে মানে আমরা ভারতীয় দর্শনের যে চারটে জায়গাকে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, ওরা ওই ধর্মটা বাদ, অর্থটা থাকবে, কামটা থাকবে, আর মোক্ষও বাদ। তাহলে ওরা কিন্তু কনসিডার করেছে যে অ্যাটেনমেন্ট অফ সেন্সুয়াল প্লেজার বা কামনা বাসনা যেটা আমরা বলি, আর ওয়েলথ হচ্ছে অর্থ, এই দে আর বিলিভিং ইন দিস টু পয়েন্টস। আদার পয়েন্টস দে রিজেক্টেড আদার পয়েন্টস, ঠিক আছে। দে স্ট্রংলি ফলো হেডোনিজম, they are aware of the pleasure is often accompanied by pain. They say that no one throws the grain because it has the husk, comes from the byproduct, etc. অর্থাৎ এইরকম একটা জায়গা থেকে আমরা বলবো it may be places of rich ones or hearts of the poor, still this world of ours is not full of misery, the pleasure is greater than pain. সুতরাং সেই আনন্দের জায়গাটাকে বা আমাদের জীবনের উপভোগের জায়গাটাকে তারা জীবনের এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট বলে মনে করেছে আর কি। সেটাকে অর্থাৎ যুক্তি তর্ক বিশ্লেষণের মধ্যে না গিয়ে জীবনটাকে, সংক্ষিপ্ত জীবনটাকে আমরা যেমনভাবে পারি, আমরা রোজকার জীবনে যেভাবে আমরা যেভাবে আনন্দের মধ্য দিয়ে আমরা কাটাই, সেরকম একটা জীবনের কথা কিন্তু চারবাক এথিক্সে বলা আছে। সুতরাং এই এডুকেশনাল ইমপ্লিকেশন সব থেকে বড়। তখনকার দিনে আমরা মার্কসিয়ান ফিলোসফি পেলাম কত পরে, 1920-21 সাল নাগাদ পেয়েছি মার্কসিয়ান ফিলোসফি, কিন্তু এই মেটেরিয়ালিস্টিক আউটলুক চারবাক দর্শনের একটা বেশ বড় জায়গা আর কি। এটাকে আমরা অনেক সময় একটু হালকা করে দেখি, কিন্তু তখনকার দিনে বসে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা বলা, সেটা কিছুটা বৈশেষিকও বলেছে, সেটা ন্যায় দর্শনে বলেছে, কনাদ বলেছে বা এরা বলেছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা দেখবো যে এখানে খুব স্পষ্ট করে মেটেরিয়ালিস্টিক আউটলুকের কথা বলা আছে, সায়েন্টিফিক অ্যাপ্রোচের ভাবনা চিন্তা করা আছে, এবং তারা অনেকটা প্র্যাগম্যাটিক আজকালকার দিনের মতো। তারা কিন্তু যেটা ঘটনা, যেটা সত্য, যেটা চোখের সামনে দেখছি সেটাকে সত্য বলে মনে করেছে, এবং যেটা আর কি বাস্তব সেটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টের মধ্যে কেবলমাত্র ওই পারসেপশনটাকে তারা কনসিডার, মানে একমাত্র সোর্স অফ ভ্যালিড নলেজ বলে তারা মনে করেছে। সুতরাং এই হচ্ছে আমাদের তিনটে ফিলোসফির আর সংক্ষিপ্তভাবে বলা। এখন সত্যি কথা বলতে এটা আমাদের বোঝাতে একটু কষ্ট হলো, তোমাদের বুঝতে আরো কষ্ট হলো, এবং ন্যাচারালি এই কষ্ট থাকবে, কিন্তু ব্যাপারে যে বারবার রিডিং করলে, বারবার পড়লে আস্তে আস্তে এগুলো সেন্সগুলো কাটবে আর কি। যেমন মানে যদি আমরা এরকম ভাবে ভাবি যে এপিস্টেমোলজি মানে কোনগুলো জায়গা থেকে আমাদের নলেজটা ডেভেলপ করতে পারে, মেটাফিজিক্স মানে আমাদের সারাউন্ডিংস ওয়ার্ল্ড, আমাদের চারটে পাশ, আমাদের জাগতিক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কি করে করতে পারি, বা আমাদের এথিক্স বলতে আমরা কি বুঝি, নৈতিকতা বলতে আমরা কি বুঝি, এবং আমরা দেখছি নৈতিকতা কিন্তু পাল্টাচ্ছে, চারবাকে একরকম নৈতিকতা, বৈশেষিকতা একরকম নৈতিকতা, বেদান্ত আর একরকম নৈতিকতা। সুতরাং এই সমস্ত মিলে কিন্তু দর্শন, কিন্তু সেটাই, এবং দর্শন তো অন্য কিছু না, আমাদের জীবন জগৎটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণের একটা সোর্স বা উৎস হিসেবে কাজ করছে সেটা আর কি। অর্থাৎ যারা ইন্টারপ্রিটার বা যারা আবিষ্কারক বা যারা প্রচারক, তারা সেই জায়গাটাকে ভিত্তি করে এইগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছে, ঠিক আছে। সুতরাং আমরা আমাদের যে সংক্ষিপ্ত আমাদের যে বক্তব্য সেটা আমরা এখানেই শেষ করছি, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দেখো, কারণ প্রশ্ন থাকা তো উচিত, কারণ এটা অনেক কিছুই বিষয়বস্তু আছে যেগুলো মানে খুব একবারে হঠাৎ করে বুঝে যাওয়া খুব সহজ কথা না সেটা আর কি। সুতরাং আমরা এটা জেনে নেওয়ার চেষ্টা করি যে তোমাদের মধ্যে যদি কেউ থাকো যে কোনো পয়েন্ট যদি তোমাদের থাকে তো বলো সেটা আর কি। স্যার বলছি অ্যাক্সিওলজিস্টদের মূল আলোচ্য বিষয় আরেকবার বলবেন একটু? স্যার ওই এক্সিওলজি যেটা বললেন, অ্যাক্সিওলজি এনাদের মূল আলোচ্য বিষয়টা? আচ্ছা এইটা আরেকবার রিপিট করো কোশ্চেনটা রিপিট করো আরেকবার। স্যার অ্যাক্সিওলজি কি নিয়ে আলোচনা করে, এনাদের যে মূল আলোচ্য বিষয় এটা যদি একবার বলেন। অ্যাকচুয়ালি মানে ভ্যালুস, মূল্যবোধ, মানে
তুমি ধরো মনে করো চারবাক যেমন বলছে ভ্যালুজ, ভ্যালুজ মানে মেটেরিয়ালিস্টিক ভ্যালুজ, ভ্যালুজ মানে হচ্ছে যে আমরা আমরা কিভাবে আমাদের অর্থাৎ কোনটা রাইট বা রং বলে আমরা মনে করছি, কোনটা ইয়েস বা নো বলে আমরা মনে করছি, কোনটা ভালো বা মন্দ বলে আমরা মনে করছি, এটা দর্শন টু দর্শন পাল্টে যায় আর কি। এখন তুমি যদি আমেরিকাতে যাও তাদের যে আচ্ছা আচ্ছা, ফিলোসফি, ঠিক আছে স্যার। সেই ফিলোসফির যে অ্যাক্সিওলজি সেটা একটু আলাদা, ব্রিটেনের আর এক রকম, ভারতবর্ষের এক রকম, এবং দর্শন টু দর্শনও আলাদা। কিন্তু আমরা দেখলাম চারবাক দর্শন কিছুটা কিছুটা তোমার আধুনিক পন্থী, তারা তারা সেই পুরনো ধরনের ধ্যান ধারণা সেই সমস্তগুলো মানতে চাইছে না তারা আর কি। সুতরাং তাদের ভ্যালুসটা একরকম, তাদের অ্যাক্সিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট একরকম। আবার আমরা দেখলাম বেদান্ত কিছুটা আধুনিক, তারা যে স্বামী বিবেকানন্দ বা রামমোহন, আজ আমাদের ভারতীয় যারা এই ধরনের ইন্টারপ্রিটার যারা আর কি, বা যারা ধর্মটাকে বা দর্শনটাকে নতুন করে ভাববার চেষ্টা করেছেন আর কি, তারা কিন্তু অনেকেই বেদান্তবাদী আর কি। রাধাকৃষ্ণ থেকে বিবেকানন্দ, বিবেকানন্দ থেকে আধুনিক কালের সমস্ত যারা আর কি গ্রেট এডুকেটর যাদেরকে আমরা চিহ্নিত করেছি, তারা দে আর বেসিক্যালি কিন্তু বৈদান্তিক তারা আর কি। ঠিক আছে, সুতরাং তার ফলে রিলিজিয়ান টু রিলিজিয়ান যেমন পার্থক্য হয়, অ্যাক্সিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে সেরকম ডিলস উইথ ভ্যালুস, মূল্যবোধ বিষয়ক। সেই মূল্যবোধ নান্দনিক মূল্যবোধ হতে পারে, সেটা নৈতিক মূল্যবোধ হতে পারে, সেটা আধ্যাত্মিক মূল্যবোধ হতে পারে, সেটা তোমার বিভিন্ন রকম ভাবে যেটা আমাদের যে জেনারেল যে ভ্যালু সেই ভ্যালুসগুলো হতে পারে। অর্থাৎ আমাদের যে মূল্যবোধগুলোর কথা যেগুলো যেগুলো আমরা বলি সেইগুলো সবই এখানে অন্তর্ভুক্ত। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাক্সিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টস। এছাড়া আর যদি কোনো প্রশ্ন থাকে দেখো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ তো দিলে ঠিক আছে, কিন্তু আর বাকি কোশ্চেন দেখো, বাকি কোনো কোশ্চেন যদি থাকে দেখো। এটা তো আমি বুঝতে পারছি না, তোমরাও বুঝতে পারছো কিনা যথেষ্ট সন্দেহ আছে। এবার ব্যাপার হচ্ছে না বুঝে চুপচাপ করে বসে থাকা তো ঠিক না। এবার যাই হোক, তাও খুব কম সংখ্যক স্টুডেন্টই ছিলে, যারা ছিলে তাদের ধন্যবাদ, যে এটা পরে তোমাদের কাজে লাগবে। পরে কাজে লাগবে মানে কি, কারণ যারা শোনেনি তারা কোনোদিনই বুঝতে পারবে না, সারা জীবনও বুঝতে পারবে না, আমি তোমাদের গ্যারান্টি দিলাম আর কি। ওরা যারা শুনছে না তারা কোনোদিনই বুঝতে পারবে না, বলেও বলে একবার বেদান্ত থেকে বলতে পারবে না, ও যতই পড়াশোনা করুক আর না করুক। তবে এটা ঠিক একদিনে বোঝা তোমাদের পক্ষেও কঠিন আছে, এটা যদি দুদিন 3 দিন বলে ঠিক আছে। তবে একটা কাজ তোমরা করো, সেটা এটা যেহেতু তোমার রেকর্ডিংটা তোমরা পাবে, আমাদের রেকর্ডিং হলো, আমাদের ইউটিউব রেকর্ডিংটা যেহেতু থাকছে, ইউটিউবে কিন্তু আমাদের ছাড়া থাকছে, তোমরা ওখানে একটা কি একটা অ্যাকসেপ্ট করতে হয় জানো ওটা, সাবস্ক্রাইব, তোমরা সাবস্ক্রাইবের বাটনটা চাপ দিয়ে দিও। সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে এইগুলো চলে যাবে সঙ্গে সঙ্গে আর কি। সেগুলো কিন্তু একবার দুবার তিনবার চারবার পাঁচবার শুনলে তখন দেখবে এই জিনিসটা, ধরে যাক আমি ক্লাস করলাম একটা, এটা 5টা ক্লাস বলে মনে করে নেবে, 5 দিন শুনবে মানে 5টা ক্লাস হয়ে গেল, বুঝলে। এবার সেরকমভাবে যদি শোনো তাহলে আমার মনে তখন কিছুটা ক্লিয়ার হবে। এবং তখন যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে আমাদের দরকারে ফোন করবে বা কথা বলবে বা জিজ্ঞাসা করবে, আমরা তখন সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, এনি কোশ্চেন দেখো, এনি কোশ্চেন? যা কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, তাহলে আমাদের সেশনটা আমরা এখানে শেষ করছি। এবার বিকেলে আবার আরেকটা সেশন। হ্যালো, হ্যাঁ বলবে কিছু, বলো। হ্যালো, শুনতে হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার বলছি চার বাক্যের তাহলে স্যার মেটাফিজিক্সটা যে জিনিস সেটা হবে। চারবাকের মেটাফিজিক্সটা তাহলে কি দাঁড়ালো বুঝলে না? চারবাকের মেটাফিজিক্সটা, মেটাফিজিক্স মানে কি, আমি যখন ব্যাখ্যা করছি জগৎ কি করে সৃষ্টি হলো, জীবন কি করে সৃষ্টি হলো, আনুষঙ্গিক আমাদের যে ওয়ার্ল্ডলি থিংস সেটা কি করে ব্যাখ্যা করব, হোয়াট ডু মিন বাই গড, হোয়াট ডু মিন বাই ম্যান, অর্থাৎ এই জায়গাগুলোর বেসিক কোশ্চেনগুলো যখন আমরা অ্যান্সার করছি তখন সেটা হচ্ছে মেটাফিজিক্স আর কি। জগৎ কি, জীবন কি, ঈশ্বর কি, সৃষ্টি কি, এই সমস্ত বিষয়গুলো আর কি। ঠিক আছে, এবং খুব স্বাভাবিক কারণে তোমরা খেয়াল করে দেখলে এটা কিন্তু চূড়ান্ত একটি বস্তুবাদী দর্শন আর কি। যারা মনে করছে যে সৃষ্টির পিছনে যে অস্তিত্বটা কাজ করছে সেটা হচ্ছে বস্তু, সুতরাং সেই বস্তু কটি, সেই বস্তু এরা 4টি, যেমন ন্যায় দর্শনে বলে যে 9টি, বৈশেষিক দর্শনে বলে যে 9টি। তোমরা দেখলে না বৈশেষিক দর্শনে 2টি ভাগ আছে, একটা তোমার একটা একটা হচ্ছে কিছুটা তোমার মানে মেটেরিয়ালিস্টিক, আর কিছুটা তোমার নন মেটেরিয়ালিস্টিক, এরকম 9টি পয়েন্ট সেখানে আছে। এখানে 4টি পয়েন্টের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এয়ার, একটা ফায়ার, একটা ওয়াটার, একটা আর্থ। এবং এগুলোর বিশেষ বৈশিষ্ট্যটা কি, যেটা আমি পারসিভ করতে পারছি, আই পারসিভ এয়ার, আই পারসিভ ফায়ার, আই পারসিভ ওয়াটার, আই পারসিভ আর্থ। সুতরাং the points are components which I can perceive, বলা হচ্ছে these are the points on the basis of which we can explain the worldly things, যার ভিত্তিতে আমি পৃথিবীটাকে ব্যাখ্যা করতে পারি। সুতরাং এটাই মেটাফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্টস অফ দ্য চারবাক ফিলোসফি। ঠিক আছে, সুতরাং
এখানে রিয়ালিটি কি? এই রিয়ালিটি হচ্ছে ম্যাটার। ঠিক আছে? ম্যাটার ইজ দ্য রিয়ালিটি অন দ্য বেসিস অফ হুইচ ইউ ক্যান এক্সপ্লেন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে স্যার। or the creation of the world you can explain on the basis of materialistic outlook. ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আর কি। আর বিকেলে স্যার ঠিক আবার আছে, দেখা থ্যাংক হচ্ছে, ইউ। বিকেলে দেখা হচ্ছে 7টার সময়। আবার আগামী সপ্তাহের জন্য তোমরা দেখবে একটা কর্মসূচি দেওয়া আছে। সেটা কিছু 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 ক্লাস তোমাদের সেখানে থাকবে। আর যদি কেউ আগ্রহী হয় পুরোটাও দেখতে পারো, কারণ আমাদের গোটা সিলেবাসটাই কিন্তু নেট ওরিয়েন্টেড সিলেবাস আমরা পড়াচ্ছি। এবং আগামী সপ্তাহটা আমরা কিছু রেমিডিয়াল ক্লাস আমরা নেব, তাতে তোমাদেরও দেখবে কিছু কিছু ক্লাস আছে। যেমন আমি কিছু কিছু সোশিওলজিক্যাল ক্লাস, কিছু সোশ্যাল চেঞ্জের কিছু দিয়েছি, অথবা মনে করো ভ্যালুজের কিছু ক্লাস। অ্যাক্সিওলজি বলে দিয়েছি, ভ্যালুজটা সরাসরি দিইনি, আবার কে তোমাদের পড়ায় না পড়ায় জানি না, ওই জন্য অ্যাক্সিওলজি অ্যান্ড এডুকেশন বলে সেখানে দেওয়া আছে। এই ধরনের কিছু কিছু আগামী সপ্তাহে কিছু কিছু ক্লাস কিন্তু ওই 12টা থেকে 1টা, 7টা থেকে 8টা দেওয়া আছে। এখন দেখা যাক গত 2টো সপ্তাহ আমরা কিন্তু কোনো সেশন বাদ দিইনি, কিন্তু মোটামুটি সাকসেসফুলি আমরা অর্থাৎ গত সপ্তাহে হয়েছিল তোমার প্রায় 15 ঘন্টা রিসার্চ মেথোডোলজি ওয়ার্কশপ। এই সপ্তাহে 5 দিনে 5 দুগুনি 10 ঘন্টা স্পেশাল লেকচার সিরিজ আমরা কিন্তু আজকে সন্ধ্যেবেলা আমরা শেষ করতে পারবো সেটা আর কি। আর তারপরে আবার রবিবার থেকে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমাদের একটা স্পেশাল রেমিডিয়াল সিরিজের ক্ষেত্রে আর কি। আর স্যাটারডেতে আবার সেই গান্ধী জয়ন্তীর ফলে ওখানে গান্ধীর বিভিন্ন রকম সম্পর্কে আলোচনা হবে। আমার মনে হয় তোমরা থেকো, কারণ গান্ধী তোমাদের সিলেবাসে আছে, আমি যতদূর দেখেছি ফিলোসফিতে গান্ধী তোমাদের সিলেবাসে আছে, সুতরাং সিলেবাসের মতো করে তোমরা থাকার চেষ্টা করবে গান্ধীর অনুষ্ঠানটাতে। এবার ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধ করে দেবো, তাই তো? Yes, sir.